আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আপনারা আশা করি ভালো আছেন। তো সবার হয়তো মন মেজাজ খারাপ। মার্কেট বাড়ার পরেও কেন বাড়তেছে না, নাকি এরকম নাকি? আব- না মনে হয়, কারণ মার্কেট কমতেছে কিন্তু তারপরেও আপনারা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ব্যবসা পাচ্ছেন। কেউ কেউ কিছু কিছু আইটেম বা কিছু কিছু শেয়ারগুলোতে ব্যবসা পাচ্ছেন। সো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে মার্কেটটা কীরকম আচরণ করলো বিগত 2 দিন। আহ, আমাদের লাস্ট ভিডিওটা ছিল হচ্ছে যখন মার্কেট বড়সড় একটা আপ ট্রেন্ড করলো, বড়সড় একটা ক্যান্ডেল করলো, তখন আমরা লাস্ট ভিডিওটা দিয়েছিলাম এই জায়গার মধ্যে। আমরা যখন এখানে ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে মার্কেট এখন তো বাড়লো, একটা ব্রেকআউট করলো, হয়তো মার্কেটটা একেবারে বেড়ে 5,350-এ চলে যাবে, 370-এ চলে যাবে, অথবা দেখা যাবে যে মার্কেটটা রিটেস্ট করবে, যেই ব্রেকআউটটা করলো 5,250 সেটাকে রিটেস্ট করবে। আওয়ারলি চার্ট থেকে দেখলে এই জায়গাটা ভালোভাবে বেশ বোঝা যায় যে মার্কেট বাড়লো, বাড়ার পরে এই যেই ব্রেকআউটটা করলো 250-এর উপরে, সেই জায়গাটা রিটেস্ট করছে এবং একই সাথে বেশ কিছু জিনিস লক্ষ্য করছেন আপনারা। মুভিং অ্যাভারেজগুলো আস্তে আস্তে আওয়ারলি চার্টের উপরে উঠে এটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আমরা হয়তো দেখা যাবে যে এই সাপোর্টটা পাওয়ার কথা ছিল আজকে কালকে, মানে আজকে আর গতকাল হয়তো পেয়ে গেছে। আগামী দিন আহ, সবচেয়ে বেশি সম্ভাবনা হয়তো থাকবে যে আর একটু উপরের দিকে যাওয়ার মার্কেটের। বাট মার্কেট যেরকমই করুক, ব্যবসা আপনারা পাচ্ছেন, এটা খুব ভালো দিক। মার্কেটে মানি সার্কুলেট হচ্ছে। যদি আমরা দেখি যে 487 কোটি টাকা লেনদেন হয়েছে, লেনদেনের পরিমাণটা কমে গিয়েছে, কিন্তু প্রথমে আমরা দেখলাম যে বেশ কিছুটা বাড়ছে মার্কেট, এরপরে কমছে, আবার বাড়ছে। এই বাড়া কমাটা থাকলে মানি সার্কুলেশনটা ভালো হয় মার্কেটে। তো এনিওয়ে, আগামী দিনের যেটা হতে পারে সেটা তো বললামই, একটু উপরের দিকে যেতে পারে মার্কেট সাপোর্টটা নিয়ে। তো আপনারা আগের ভিডিওতে দেখলাম যে অনেকে অনেক কমেন্ট করেছেন, চেষ্টা করব যে এই কমেন্টগুলোর আনসার দেওয়ার জন্য। এবং যেহেতু রমজান মাস আসছে, হয়তো সবাই আমরা ব্যস্ত থাকবো ইবাদতের মধ্যে, হয়তো বা অন্য কোনো জায়গায় হয়তো ব্যস্ত থাকবো, অনেক কাজ থাকে রমজান মাসে। আহ, তো এই টাইমে কিভাবে কি করা যায় চিন্তা ভাবনা করতেছি, কিভাবে ভিডিও আপলোড করা যায় আর কিভাবে আপনাদের প্রয়োজনগুলা মেটানো যায় সেই চিন্তাও করার চেষ্টা করছি। দেখি আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আসবো হয়তো বা একটা জিনিস বলবো যেটার উপর আপনাদের বেস করে ভিডিও ক্রিয়েট করা যাবে আমার। তো এনিওয়ে, আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন। ন্যাশনাল পলিমার সম্পর্কে জানতে চেয়েছেন একজন। আপনারা যখন কোশ্চেনগুলো করবেন তখন যদি আপনাদের থাকে শেয়ারটা, তাহলে বাই প্রাইসটা উল্লেখ করলে ভালো হয়, আপনাদের জন্য স্পেসিফিক একটা ডিরেকশন দেওয়া যাবে। আর উনি অবশ্য ভালো কোশ্চেন করেছেন যে আগামী দিন কেমন হতে পারে, মানে শেয়ারটার ফিউচার প্রসপেক্টটা কি সেটা জানার চেষ্টা করছেন। তো দেখেন, শেয়ারটা ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পর থেকে, জানুয়ারিতে যখন উঠে গেল তখন থেকে টানা পড়েছে ফ্লোর প্রাইস থেকে প্রায় 45%-এর মতো পড়েছে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পরে। এর আগে শেয়ারটা কিন্তু 2014 থেকে একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের মধ্যে ছিল শেয়ারটা। বেশ বড় রকমের একটা আপ ট্রেন্ড ছিল শেয়ারে, 11 টাকা থেকে প্রায় 110 টাকা পর্যন্ত গিয়েছে। তারপর আস্তে আস্তে এটা তার ডাউন ফেজ স্টার্ট করেছে। আমি আরও একটু জুম আউট করে যদি দেখি, আহ, তাহলে আমরা উইকলি চার্ট দেখলে আরো বুঝতে পারবো, চার্টের মধ্যে আসবে। দেখেন শেয়ারের পাতটা কিরকম হয় সেটা একটু দেখার চেষ্টা করি আমরা, চলেন। শেয়ারটা বাড়লো টানা, দেখেন বাড়ার পরে অবভিয়াসলি কি হবে, কমার চেষ্টা করবে বা কমবে। এই যে কমা স্টার্ট করছে, কতটুকু আসছে দেখেন, এই জায়গাটুকু পর্যন্ত আসছে কমে। এখন আপনাদের কাছে কি মনে হয় না যে এই শেয়ারটা আরো একটু কমতে পারে বা কমে এই জায়গাটায় যেখানে ছিল সেই জায়গাটায় আসতে পারে? সম্ভাবনা আছে, অসম্ভব কিছু দেখি না, সম্ভাবনা আছে শেয়ারটা আরো কমে কোনো একটা জায়গায় এসে সাপোর্ট পাওয়ার।
আমি যে বলছি যে একেবারে নিচে চলে আসবে, 10 টাকায় চলে আসবে এরকম না, বাট এখন বর্তমানে 30 টাকা লেভেলে আছে। তো তো আরও কিছুটা কমতে পারে, আরও কিছুটা কমে কোনো একটা জায়গায় 10 থেকে 20 টাকার মধ্যে কোনো একটা জায়গায় হয়তো সাপোর্ট বানানোর চেষ্টা করতে পারে। এইটা এই জিনিসটা হতে পারে নর্মালি। সো ফিউচার কেমন হবে সেই জিনিসটা যদি অনেক লং টার্ম চিন্তা করে বলি, তাহলে আমার কাছে মনে হয় ফিউচারটা একটু ডিম। হয়তো দেখা যাবে যে শেয়ারটা আরও কমে যাবে। 30 টাকা 80 পয়সার তো আছে এখন, আস্তে আস্তে কমে হয়তো 10 থেকে 15 টাকার মধ্যে চলে আসবে কোনো এক সময়। সো এটা শুধুই টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে ধারণা করা, কারণ এখানে বেশ কিছু প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছিল, দেখেন এই প্যাটার্নটা ক্রিয়েট করার পরে এই জায়গাটুকুতে যেটুকু আছে সেই জায়গাটুকু পর্যন্ত নামবে। আহ, তার মানে হচ্ছে এই 24 টাকা লেভেলে আসার পরে একটা হয়তো এইখান থেকে কিছুটা বাড়বে, বাড়ার পরে হয়তো সম্ভাবনা আছে আরো কমার। যদি না কমে 25 টাকা লেভেলের পরে যদি এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়, তাহলে কিভাবে করবে? 25 টাকা লেভেলে আসার পরে সে এখানে কিছুদিন থেকে দেন একটা ডাব্লিউ প্যাটার্নের মতো ক্রিয়েট করে আবার উপরের দিকে যাবে, যদি আপ ট্রেন্ডটা স্টার্ট হয়। আর আপ ট্রেন্ড স্টার্ট না হলে তো যেভাবে আছে ওইভাবেই থাকবে। তো এনিওয়ে, ফিউচারটা বলবো যে আপাত দৃষ্টিতে নেগেটিভ, ফিউচারটা ভালো হওয়ার সম্ভাবনাটা কম আছে। ওকে, মনোস্পুল দেখেন, একটা ভালো জিনিস কি যে আপনারা যেই কোশ্চেনগুলো করেন বা আমি যদি কখনো অ্যানালাইসিস করি শেয়ারগুলার, তাহলে দেখা যায় যে এই শেয়ারের অ্যানালাইসিসগুলো বা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বা ছোট ছোট যে আইডেন্টিফিকেশন থাকে শেয়ারগুলোর, ফিউচার ট্রেন্ড কীরকম হতে পারে সেই জিনিসগুলো থেকে যায়। এই জায়গাটাতেও থেকে গিয়েছে, এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি যে 312 টাকা এটার একটা সাপোর্ট ছিল, মানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ছিল। 220 টাকাতে ছিল 125 থেকে 134 টাকার মধ্যে একটা সাপোর্ট জোন ছিল, যেই যেই জোনটা সে ব্রেকআউট করে নিচে চলে গিয়েছে। এবং নিচে যদি চলে যায়, এখন দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি যে বেশ বড় লেভেলের ভলিউম হচ্ছে এই জায়গাতে, ভলিউম দেখেন আর এখানে ভলিউম দেখেন, বেশ ভালো লেভেলের ভলিউম হচ্ছে। তার মানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা এখন অ্যাকুমুলেট করা স্টার্ট করেছে, কেউ না কেউ অ্যাকুমুলেট করার চেষ্টা করছে। এখন অ্যাকুমুলেশনটা কখন কোথায় কোথায় হয়েছে আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন যে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা ছিল এখানে একটা ভালো ভলিউম হয়েছে। তারপরে আপনারা দেখেন এই জায়গাতে ভলিউম হয়েছে একটা, দেখেন এইখানে ভলিউম একটু উপরে গিয়ে আবার কমে গিয়েছে। সো এখান থেকে আমরা কি কোরিলেট করতে পারি, জাস্ট যদি চিন্তা ভাবনা করেন যে এই যে ভলিউমগুলো যখন হয় তখন শেয়ারের দামটা বাড়ে, বাট এখানে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি শেয়ারটা যখন ব্রেকআউট করে নিচে চলে আসলো তখন আমরা এখানে একটা ভলিউম দেখতে পাচ্ছি। তো এটা আমাদেরকে কি ডিফাইন করছে? এটা ডিফাইন করছে আইদার এটাতে অ্যাকুমুলেট হচ্ছে বা কোনো একটা বড় পার্টি যারা এখানে ছিল তারা শেয়ারটা থেকে বের হয়ে গিয়েছে, কারণ তাদের তো আসলে টেকনিক্যাল অ্যানালিস্ট আছে। সো তারা এই জায়গাটা থেকে বের হয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা শেয়ার মার্কেটের অ্যানালাইসিসগুলো যারা জানে তারা জিনিসগুলো চাপায় চাপায় রাখে, তারা কখনো আপনাদের সামনে উপস্থাপন করে না। খুব কম কিন্তু দেখতে পান এই ধরনের অ্যানালিস্ট যারা ইউটিউবে ভিডিও করছে বা হচ্ছে যারা আপনাদেরকে শিখাচ্ছে বা যারা জানাচ্ছে এইসব জিনিসগুলা। কারণ পুরা ওয়ার্ল্ডেই আসলে এই জিনিসটা অনেক কম, মানুষের মধ্যে জানানোর টেন্ডেন্সি কম থাকে এটা নিয়ে। কারণ এই জিনিসটা যে জানে সে হচ্ছে টাকা আর্ন করতেছে। সো কেউ যদি একটা জিনিস আর্ন করে, তার খুব পরিচিত মানুষ না হলে বা তার খুব কাছের মানুষ না হলে তারা এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করে না। এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে যায় অ্যানালিস্ট যারা আছে তাদের মধ্যে। সো এটা একটা ব্যাড টেন্ডেন্সি। এই কারণে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশেও
এই অ্যানালাইসিস শিখার মানুষের অভাব, কারণ তারা জানেই না যে এই ধরনের একটা জিনিস আছে, আর যারা শিখাবে তাদেরও অনেক অভাব, কারণ যারা জানে তারা এই জিনিসটা নিয়ে আলোচনা করে না অতটা। সো এনিওয়ে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আইদার কোনো একটা পার্টি এখান থেকে বের হয়ে যাচ্ছে বা কেউ এখানে অ্যাকুমুলেট করছে। এখন আপনি কোথায় এন্ট্রি নেবেন? এই শেয়ারটা কিন্তু সর্বকালের সর্বনিম্ন স্থানে অবস্থান করছে রেঞ্জ হিসেবে, মানে 100 টাকার নিচে এই শেয়ারটা কখনো যায় নাই, বা গেলে অল্প কিছু গেছে আবার উঠে গেছে। তো এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ শেয়ারটার পজিশনের। এই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটা কেন? কারণ সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটা তখনই আসে যখন হচ্ছে এখানে একটা হিস্টোরিক বা একটা রাউন্ড ফিগার থাকে। এই রাউন্ড ফিগারের নিচে যাবে না নর্মালি, রাউন্ড ফিগারটা একটা সাপোর্ট হিসেবে এখানে অ্যাক্ট করবে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা যেটা হলো এই মার্কেটে এই শেয়ারটার জন্য, এটা কেউ কি অ্যাকুমুলেট করেছে না কেউ ছেড়ে দিয়েছে। তো এটা বোঝার আসলে চার্ট দেখে বোঝার বেশ উপায় আছে। আমার কাছে মনে হচ্ছে কেউ অ্যাকুমুলেট করেছে শেয়ারটা অ্যাটলিস্ট 130 টাকা পর্যন্ত যাওয়ানোর জন্য অ্যাকুমুলেট করেছে। সো যখন শেয়ারটা বাড়া স্টার্ট করবে তখন এইটা এটা 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 যেই জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে উপরে নেওয়ার জন্য বেশ বড় সড়ো পার্টির আরও কিছু ইনভেস্টমেন্ট দরকার হবে এখানে। তবে এইখানে যদি কেউ কিনেন 100 টাকার নিচে যদি স্টপ লস দেন তাহলে আমার মনে হয় যে 20-30% প্রফিট এটা থেকে করা যাবে, তেমন কোনো সমস্যা হবে না। সাপোর্ট হচ্ছে 100 টাকা, 100 টাকার নিচে চলে গেলে আপনাদের এটা থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে। এটা এটা রাখা যাবে না 100 টাকার উপরে, মানে 100 টাকার নিচে যদি চলে যায়। আমি জাস্ট এখানে আমার কাছে আমি কোনো টেকনিক্যাল জিনিস দেখছি না, হয়তো মুভিং অ্যাভারেজ, হয়তো আরএসআই থাকলে ডাইভারজেন্স একটা ক্রিয়েট হয়ে থাকতেও পারে, ওইদিকে যাচ্ছি না। আহ, কিন্তু আমার কাছে মনে হয় ভলিউম দেখে আর প্যাটার্নের যে অবস্থা বা হচ্ছে ক্যান্ডেলের যে অবস্থা, এটা দেখে মনে হচ্ছে এখান থেকে আস্তে আস্তে বাড়বে এবং একটা ডাউন ট্রেন্ড লাইন রয়েছে 115 টাকা বা 110 টাকা লেভেলে। এই লেভেলটাতে যে এটা যদি ভাঙতে পারে তাহলে 125 থেকে 130 টাকা চলে যাবে। দেন গিয়ে আমরা কথা বলবো, যদি আবার কখনো সুযোগ হয় ইনশাল্লাহ কথা বলবো যে এটা আরো উপরে যাবে না ওখান থেকে আবার নিচে চলে আসবে। আমার অ্যানালাইসিস আগে যেটা ছিল দেখেন, 125 টাকা থেকে হয়তো ধারণা করেছিলাম যে এখান থেকে একটা সাপোর্ট পেয়ে উপরে চলে যাবে, কিন্তু 125 টাকা সাপোর্ট জোনটা সে ভেঙে ফেলে সর্বনিম্ন স্থানে চলে গিয়েছে। সো সো অনেক ক্ষেত্রে আহ, আহ, এটা এটা আরেকটা জিনিস আপনাদের জানার জন্য বলছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সর্বনিম্ন সাপোর্ট বা হচ্ছে একটা বড় স্ট্রং সাপোর্ট যেটা আছে সেই সাপোর্টটা ইচ্ছে করে আহ, যারা বিনিয়োগ মানে স্মার্ট মানি আছে তারা এই সাপোর্টটা ভাঙার পরে অনেকে শেয়ারগুলো বিক্রি করে দেয়, ভাঙার পরে তারা এই শেয়ারগুলো কিনে নেয়। সো এইখান থেকেও কিন্তু আমি বুঝতে পারতেছি যে এই জায়গাটাতে এসে কেউ একজন মনস্পলকে টার্গেট করেছে, কোনো স্মার্ট মানি বা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো ব্যাংকের ব্রোকারেজ হাউস, তারা এটা টার্গেট করেছে, এটা তারা হয়তো বাই করবে। সো ওদের কিন্তু তেমন কোনো ভলিউম পাচ্ছিল না ওই জায়গাতে, দাম বাড়াচ্ছিল কিন্তু কোনো ভলিউম পাচ্ছিল না ওই রকম। তো তখন তারা কি করলো, তারা শেয়ারটার দাম কমানোর পরে একটা পেনিক ক্রিয়েট হলো মার্কেটে। পেনিকটা ক্রিয়েট হওয়ার কারণে যে 125 টাকার নিচে কখনো যায় নাই, এখন 125 টাকার নিচে দেখি ফালাই দিতে পারি কিনা। 125 টাকার নিচে চলে গেছে, 125 টাকার নিচে কখনো যায় না, 125 টাকার নিচে চলে গেছে, এখন আমি কি করব, আমার তো এই শেয়ার ধরে রেখে কোনো লাভ নেই। তারা সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা ধুমায় এটা বিক্রি করলো এবং স্মার্ট মানি তখন একটা ভলিউম পেলো কেনার জন্য এবং তারা কমে কিন্তু কিনলো। তাদের টার্গেট ছিল 125 টাকায় কেনা, কিন্তু তারা বেশ কমে 100 টাকা লেভেলে এসে তারা এই জিনিসগুলো কিনে ফেললো এবং কেনার পরে যখন দেখতেছে যে আহ, এখনো ভলিউম পাচ্ছে তারা আরো কেনার চেষ্টা করতেছে, যত আছে কিনে এটা স্টক করবে, তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে বাড়াবে দামটা। তো এটার দিকে আপনারা মনোযোগ রাখতে পারেন, আমিও চেষ্টা করব দেখার জন্য। আহ, খারাপ কিছু দেখি না, আস্তে আস্তে টেকনিক্যাল হয়তো ভালো হবে, বাট এটার ভিতরের কথা হচ্ছে এরকম আমার কাছে মনে হচ্ছে।
সাপোর্ট এখন 100 টাকার নিচে চলে গেলে বা 95 টাকা বা 98 টাকা ধরতে পারেন, 98 টাকার নিচে গেলে এটার সাপোর্ট ভেঙে গেছে, ছেড়ে দিতে হবে। আর এখন বর্তমানে যেই সিচুয়েশনে আছে এটা খুব ভালো সিচুয়েশন, এখান থেকে আপনার 125-135 টাকা ইজিলি ধরে রাখতে পারবেন। আচ্ছা, ইন্ট্রাকো অ্যানালাইসিস সম্পর্কে জানতে চেয়েছেন। ভিডিও বড় হলে আপনাদের সমস্যা হয় কিনা জানাইন, তাহলে ছোট করব এবং কম কথা বলবো, অল্প কথা বলবো। আচ্ছা, ইন্ট্রাকো শেয়ারটাতে দেখেন খুব ভালো একটা মানে কার্ভ দেখতে পাচ্ছি ইন্ট্রাকোর মধ্যে। এই যে কমলো, কমার পরে আবার বাইরা কমলো, আবার বাড়লো, আবার কমলো, তারপর একটু কনসলিডেট করে আবার বাড়লো, কমলো, আবার বাড়লো, কমলো, আবার বাড়লো, কমলো। তার মানে ইন্ট্রাকো শেয়ারটা থেকে একেবারে যারাই ছিল তারা হয় লাভ করছে নয় লস করছে। একেবারে কনসলিডেশন শেয়ারটা খুব কম করছে দেখেন। শেয়ারটার কনসলিডেশনটা কম হয়েছে, এই কারণে আহ, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তবে আশঙ্কার একটা কথা বলি যে খুব বড় সড়ো একটা জোন রয়েছে এটার 20 টাকা লেভেলে। এই লেভেলটাতে এসে সে চেষ্টা করবে সাপোর্ট নিতে বা এই লেভেলটা থেকে রেজিস্ট্যান্স দিতে। আলটিমেটলি এই লেভেলটা কিছুদিন আগে ভেঙেছিল, ভাঙার পরে আবার গেল উপরে উঠলো, 20 টাকার উপরে গেল, দেন চাচ্ছে 20 টাকা থেকে একটা সাপোর্ট নিতে। বাট আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল এই জায়গাটার মধ্যে এবং এখান থেকে পড়ে গিয়েছে, আলটিমেটলি যদি 20 টাকার নিচে আবার চলে যায় তাহলে দেখবেন এই শেয়ারটা আস্তে আস্তে আবার 13 টাকা লেভেলে চলে আসবে, বা 10 টাকা, 12 টাকা, 13 টাকা, হ্যাঁ, বা 13 টাকাই ধরতে পারেন, 13 টাকা লেভেলে চলে আসবে আস্তে আস্তে। দেন ওখান থেকে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে যদি 20 টাকা লেভেলটা ব্রেক করে। 20 টাকা লেভেলটা ব্রেক না করে যদি উপরে যাওয়ার চেষ্টা করে, উপরে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে শেয়ারটার, এই রেজিস্ট্যান্সগুলো সবসময় শেয়ারটাকে ভোগাবে। আর এই 200 ডে মুভিং অ্যাভারেজেরও রেজিস্ট্যান্স থাকবে আস্তে আস্তে, হয়তো 22-23 টাকায় চলে আসবে রেজিস্ট্যান্সটা। তো এইখানে অ্যানালাইসিস জানতে চেয়েছেন। অ্যানালাইসিসটা হচ্ছে আলটিমেটলি এই শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে এবং নতুন করে বাই করার জন্য না, যেই সিচুয়েশনে আছে ওই সিচুয়েশনে নতুন করে বাই করার মতো কিছু দেখি না। এখান থেকে কমার সম্ভাবনা আছে, বেশি আছে বাড়ার চেয়ে। যদি বাড়ে কখন আপনি বুঝবেন এটা বাড়তেছে, এই মুভিং এভারেজকে যখন ব্রেক করতে পারে তখন শুধুমাত্র 200 ডে মুভিং এভারেজকে যদি 23-24 টাকার উপরে এটা যদি ট্রেড হইতে থাকে তখন আমি ভাববো যে এটা মোটামুটি আপ ট্রেন্ডে যাবে, যাওয়ার মতো পজিশন ক্রিয়েট করবে। বাট এটা 30 টাকা লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে, আহ, এটার উপরে অনেক রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো যখন বাড়তে থাকে তখন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের ওইভাবে কাজ করবে না। এটা যখন ভালো স্ট্রং একটা মোমেন্টাম পেয়ে বাড়বে, এই রেজিস্ট্যান্সগুলো তখন ব্রেক করবে। কিন্তু আপাত দৃষ্টিতে অ্যানালাইসিস যদি জানতে চান তাহলে আমি বলবো যে এখান থেকে কমার সম্ভাবনাই আছে, কারণ প্যাটার্নটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। দেখেন, আপনাদেরকে বলেছিলাম বাড়ার সময় এইভাবে বাড়বে, আবার কমার সময় এইভাবে কমবে। এই জিনিসগুলা গত ভিডিওতে বলেছি, এখনো বলছি, জাস্ট মাথায় রাখেন যে এভাবে কিন্তু বাড়ে কমে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে আমি দেখতে পারলাম কমে বাড়লো, জাস্ট একটা রিয়েকশন দেখতে পাচ্ছি। অনেক বড় একটা ডাউন ট্রেন্ডে ছিল, তার একটা রিয়েকশন দিচ্ছে। এই রিয়েকশনটা শেষ হলে এটা হয়তো আস্তে আস্তে আরো নিচে চলে আসবে, 13 টাকা লেভেলে চলে আসতে পারে। একটু সাবধান থাকতে হবে এটা থেকে। অনেক কিছু বলে ফেলছেন। এশিয়াটিক ল্যাব, বিসি, নাভানা ফার্মা, ওকে। ভালোই করছে, খারাপ দেখতেছি না এশিয়াটিক ল্যাবরেটরিজটা। এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ক্রিয়েট করতে পারে তাহলে 50 টাকা পর্যন্ত, 50-60 টাকা পর্যন্ত, 50 টাকাই ধরেন, 50 টাকা পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন
যাওয়ার সম্ভাবনা আছে, আমি ভালো সম্ভাবনা দেখছি এটার। এবং আলটিমেটলি এখানে মুভিং অ্যাভারেজগুলো থেকে যদি সাপোর্ট পেয়ে উপরে ওঠে তাহলে ভালো হবে। আর বর্তমানে প্রাইস হচ্ছে 38 টাকা, 37 টাকা 80 পয়সা লেভেলে। এই লেভেলটা থেকে যদি হঠাৎ করে পড়ে যায়, 35 টাকার নিচে চলে আসে, দেন আবার এটাতে একটু ঝামেলা হবে, দেন এটার উপরে যেতে সময় লাগবে। তবে এই শেয়ারটা ভালো পজিশনে আছে উপরে যাওয়ার মতো, কারণ 57 টাকা থেকে প্রায় 30 টাকা লেভেল পর্যন্ত চলে আসছিল, দেন একটু বাড়লো। এটাকে কি রিয়েকশন ধরতে পারি আমরা, যে ডাউন ট্রেন্ডের একটা রিয়েকশন হয়েছে, আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে? মনে হচ্ছে না, কারণ এই রিয়েকশনটা যখন হয়, একটা ডাউন ট্রেন্ড যখন হয়, ডাউন ট্রেন্ড হওয়ার পরে যখন এটা আবার একটু ওপরে যায়, এটা যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন হয়, একটু বুঝতে কষ্ট হতে পারে। ধরেন ডাউন ট্রেন্ডে কি হয়, এখানে যায়, এখানে গিয়ে একটু উপরে উঠে আবার নিচে যায়। যদি এইরকম হতো এখানে, এই যে একটু উপরে গেল, এখানে যেরকম একটু উপরে গেল, এই উপরে যাওয়াটা আমরা কিভাবে ধরতে পারবো যে এটা ডাউন ট্রেন্ডই হবে? কারণ উপরে গেল, এখন আবার নিচে নামবে, এটা আবার নিচে নামবে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এখানের ভলিউমটা দেখে। এখানে বেশ ভালো ভলিউম আছে, দেখেন, ভালো ভলিউম আছে। যখনই ভলিউম বেশি থাকে তখন কিন্তু ওই কন্টিনিউটা হয় না, ডাউন ট্রেন্ডের কন্টিনিউশনটা হবে না, এটা হয়তো আপ ট্রেন্ড কনফার্ম করবে। যদি ভলিউম একেবারে কম থাকতো, ওপরে যাচ্ছে কিন্তু ভলিউম কম অনেক, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারতাম যে এটা আবার নিচে যাবে। কিন্তু যেহেতু এখানে ভলিউমটা ভালো আছে এই জায়গায়, সো আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, এটা হয়তো আরো উপরে যাবে। এবং আমি এটার একটা ফোর্সই করতে পারছি যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয়তো ক্রিয়েট হবে, যে প্যাটার্নটার উপর বেস করে আপনারা ট্রেড করতে পারবেন। ব্যাড বিসি সম্পর্কে জানতে চেয়েছিলেন। ব্যাড বিসি আজকে অনেকটা কমে গেল, হঠাৎ করে 334 টাকাতে ট্রেড হচ্ছে। এটা মনে হয় আজকে ওই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, রেকর্ড ডেটের পরে হয়তো অ্যাডজাস্ট হয়েছে, তাই মনে হয়। এখানে হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের ইয়েটা দেখাচ্ছে, হ্যাঁ ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এটা এটা এখানে দেখাইছে। এনিওয়ে, মোটামুটি এটা অনেক তো কমছে, একটা সাপোর্ট লেভেলের উপরে আছে, এই সাপোর্ট লেভেল থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে হয়তো। আলটিমেটলি এটা বাড়বেই একটা সময়, যখন বাড়বে তখন হয়তো আমরা এটাতে খুব ইজিলি 430 বা হচ্ছে 530 এরকম দেখতে পাবো, কারণ যেহেতু ব্যবসা ভালো করে হয়তো বাড়বে একটা সময়। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এখন যে সিচুয়েশনে আছে, এটা একটা সাপোর্ট লেভেলে আছে, অনেক দিন আগের একটা সাপোর্ট লেভেলের কথা যদি চিন্তা করি তাহলে মোটামুটি বলা যায় একটা সাপোর্ট লেভেলে আছে শেয়ারটা। সো এখান থেকে আশা করি পারবে। যদি এখান থেকে আবার কমে নিচে এই 318 টাকার নিচে চলে যায়, তখন আবার দেখা যাবে যে এটাতে আরেক সমস্যা তৈরি হবে, এটাতে আবার পার্মানেন্টলি ডাউন ট্রেন্ডে চলে যাবে। এটা কিন্তু এখন পর্যন্ত পার্মানেন্ট ডাউন ট্রেন্ডে যায় নাই, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনেই আছে। এখন যদি এটাতে কেউ বিনিয়োগ করে তাহলে রিস্কের মধ্যে থাকতে হবে। আগে দেখতে হবে শেয়ারটা কোন দিকে যাত্রা নির্ধারণ করবে। যদি এখানে সাপোর্ট পায়, এখান থেকে যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এটাতে এন্ট্রি নেওয়া বেটার হবে। কখন এন্ট্রি নিতে পারবেন? যদি দেখেন যে 350 টাকার উপরে এটা ট্রেড হচ্ছে, এন্ট্রি নিতে পারবেন। কিন্তু যদি দেখেন যে 318 টাকার নিচে চলে গেছে শেয়ারটা, তখন এটা থেকে আসলে এটাতে আর কিছু থাকবে না তখন এক্সপেক্ট করার মতো, কারণ অনেক বড় সড়ো একটা লং ডাউন ট্রেন্ডে চলে যাবে। আচ্ছা, একজনের দুইটা বললাম, আর বলবো না। তশরিফা আমার স্টপ লস হিট না করে হোল্ডিংয়ে ছিল, এত সেল দিয়েছি, বাকি 30% এসেছে। তশরিফা, আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে আছে কিনা আমি কিছু শেয়ারের সাজেশন দিয়েছিলাম এবং তশরিফা সেটার মধ্যে ছিল। আলটিমেটলি এইখানে যেহেতু স্ট্র্যাটেজিতে আসছিল সেল দিয়েছি গত 18 টাকা 30 পয়সায়। এরপরে কিন্তু আবার একটা বাই সিগন্যাল ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আলটিমেটলি বাই সিগন্যালটা থেকে যারা এটা কিনছে তারা বেশ ভালো রকমের একটা প্রফিট করতে পারছে। 18 টাকা থেকে প্রায় এখন 26 টাকা চলতেছে, 25 টাকা 10 পয়সা চলে।
সো এই জায়গা থেকে যদি কেউ কিনে প্রায় হচ্ছে 40%-এর মতো একটা প্রফিট করে ফেলছে, 35%-এর মতো একটা প্রফিট হয়েছে। তো এনিওয়ে, ভালো প্রফিট হয়েছে। এখন যেই সিচুয়েশনে আছে, এটা এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এখান থেকে আসলে প্রফিট নিয়ে নেই ভালো, নতুন করে আর কোনো কিছু না দেখে। প্রগতি লাইফ, প্রগতি লাইফ, আমি যদি কোম্পানির কথা বলি, একটা ভুয়া কোম্পানি, ওল্ড ফ্যাশন কোম্পানি। এটার সাথে আমার কিছুটা সংযুক্তি আছে, কিছুটা জানি ব্যাপারটা, এরা কিভাবে পরিচালনা করে বা কি করে না করে। ওদের কোম্পানির আসলে ওরা খুব ওল্ড ফ্যাশন ওয়েতে পরিচালনা করে। এর চেয়ে এখন ওদের কম্পিটিটর যারা আছে, মেট লাইফ, আলিকো, এটা একটা কম্পিটিটর, তারপরে হচ্ছে গার্ডিয়ান একটা কম্পিটিটর আছে, তারা বরঞ্চ অনেক ভালো সার্ভিস দেয় বা তারা বেশ ভালো করে। তো প্রগতি লাইফ, উনি কোনো প্রাইস, প্রগতি লাইফ, আচ্ছা, কোনো কিছু প্রাইস বলে নেই। প্রগতি লাইফ শেয়ারটা বর্তমানে 109 টাকায় আছে। এই শেয়ারটা একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। ডাউন ট্রেন্ড ব্রেকআউট করার পরে দেখেন, ব্রেকআউট যখন করলো, এই সিচুয়েশনটাতে কিন্তু কোনো বড় সড়ো দেখছি না আমি, কি বলে, ভলিউম দেখছি না। সো আমার কাছে এটা বেশ ভালো মনে হচ্ছে না। এখান থেকে সাব মানে রেজিস্ট্যান্স নিয়ে আবার আরও নিচে চলে আসতে পারে। দেখা যাবে যে যদি নিচে আসে তাহলে 100 টাকা লেভেলে একটা সাপোর্ট রয়েছে, মনস্তাত্ত্বিক সাপোর্ট তো আছেই, টেকনিক্যাল সাপোর্টও আছে, এবং এই লেভেলের পরে আবার 88 টাকা লেভেলে আরেকটা সাপোর্ট রয়েছে। তো এই লেভেল, এই 109 টাকা তো আছে, এটা কমে কমে হয়তো এই 90 থেকে 100 টাকা লেভেলে আসবে, এসে এই লেভেলটাতে কয়েকদিন থেকে দেন এটা পরবর্তী যাত্রা ডিফাইন করবে। এর আগে হয়তো এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না। তো যেই পজিশনে আছে, এখান থেকে নর্মালি ধারণা করা যেতে পারে যে এটা আরো কমতে পারে। আচ্ছা, আর 5 মিনিট, 7:55 বাজে, তো আর 5 মিনিট আলোচনা করবো, এরপরে যতটুকু করা যায় পরে ভিডিওটা আপলোড করে দিব। আচ্ছা, এসপিসিএল, এইটা আপনাকে অনেক ভোগাবে বর্তমানে যে সিচুয়েশনে আছে। এই জায়গা থেকে এইগুলা তে কেমন কি করতে পারবেন বলা যাচ্ছে না। নতুন এন্ট্রি না নিলেই ভালো। আর যদি থাকে তাহলে আস্তে আস্তে বের হয়ে যান। যদি একটু বাড়ে বের হয়ে যাবেন, আর একটু বাড়লে বের হয়ে যাবেন, কমলে ধরে রাখবেন, আবার যখন একটু বাড়বে তখন বের হবেন। এইভাবে আস্তে আস্তে করে বের হয়ে যান। কারণ পাওয়ার সেক্টরে এইসব শেয়ারগুলোর আসলে কোনো কিছু থাকবে না যা বুঝতেছি। যমুনা ওয়েল খুবই স্টিডি একটা শেয়ার। দেখেন, এই শেয়ারটা 2020 সাল থেকে সেম জায়গাতে ঘোরাফেরা করতেছে, 140 থেকে 190, এইসব লেভেলগুলোতে ঘোরাফেরা করবে। এবং এইটার একটা জোনই আছে হচ্ছে 160 থেকে 190। তো কেউ যদি 160 টাকায় কিনেন, আপনারা 190 টাকায় গেলে কখন বিক্রি করবেন? যখনই 160, এখন 175 আছে, যদি এটাকে 160 টাকা লেভেলে, মানে 165-66 লেভেলে আবার পান, নিবেন। আবার যখন দেখবেন যে 180-85-90 চলে গেছে, আবার বিক্রি করে দিবেন, শেষ। খুব ইজি ট্রেড হবে। মানে এক একজনের এক এক ধরনের স্ট্র্যাটেজি, বুঝেন না, কেউ যেভাবে ইচ্ছা ট্রেড করতে পারে, হাজার হাজার রকমের স্ট্র্যাটেজি আছে। এটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, আপনি রেঞ্জের নিচে কিনবেন, রেঞ্জের উপরে বিক্রি করবেন। রেঞ্জ কত? 160 থেকে বা 165 থেকে 190-95। সো এইভাবে হিসাব করে নিতে পারবেন, খুব ইজি আপনি এখানে ট্রেড করতে পারবেন। কারো যদি এখানে থাকে তাহলে 175 আছে, তো 170-65-তে আসলে 70, 79, 69, 68 এরকম যদি আসে, কিনলেন, আবার বিক্রি করে দিলেন 185-র মধ্যে গেলে, 190-এ গেলে। তো এইভাবে আপনারা এইগুলাতে ট্রেড নেগোশিয়েট করতে পারবেন খুব ইজিলি। দুইটা বললাম, আর বলবো না এখন। আর রবি নিয়ে চ্যানেলে বেশ কথা হয়েছে, সোনালি আঁশ নিয়েও মনে হয় কথা হয়েছে, ফার্মাইটটা নিয়ে কথা হয় নাই।
কথা হয়েছে বলতে আগে যারা নিয়মিত ভিডিও দেখে তারা এসব ব্যাপারগুলোতে হয়তো জানতে পারে, কারণ কিছু কিছু সময় কথা হয়েছে ফার্মা এটা একটা ডাউন ট্রেন্ডে কনফার্ম করছে, অনেকদিন আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড কনফার্ম করে এখন এটা আস্তে আস্তে নিচে নামবে। কত নিচে নামবে? 400 টাকা লেভেল হয়তো আসতে পারে, বা 380 টাকা লেভেল হয়তো আসতে পারে। বর্তমানে 530 টাকা লেভেলে রয়েছে। আহ, কিছুটা কমতে হবে, যদি আবার বাড়তে হয় কিছুটা কমতেই হবে, কিছু করার নেই। যা কথা বলতেছি সবই কমার কথা বলতেছি, মানুষজন তো পছন্দ করবে না, বাট কিছু করার নেই। আচ্ছা, সোনালি আঁশ নিয়ে কার সাথে জানি তর্ক হচ্ছিল। সোনালি আঁশ কমবে বলছিলাম, বাইরে গেছে নাকি, এই জায়গাটার মধ্যে আমার মনে আছে। তো এখান থেকে দেখেন আরো কমে গেছে শেয়ারটা, কমারই কথা ছিল, কারণ এটা অনেক বড় একটা আপ ট্রেন্ডে ছিল, তো এই আপ ট্রেন্ডটা এখন, আপ ট্রেন্ড তো এক সময় না এক সময় শেষ হবেই। তো এটাই হয়েছে। 130 লেভেলে চলে আসতে পারে, প্রথমে 150 আসবে, এরপরে হচ্ছে 125 টাকা লেভেলে এটার খুব ভালো একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা ধরার চেষ্টা করবে। 138 টাকা লেভেলে মোটামুটি বলা যায় এই জায়গাটাতে এসেই 125 টাকা লেভেলই ধরলাম যে একটা ভালো একটা সাপোর্ট ধরবে, এর আগ পর্যন্ত এটা বাড়বে কমবে, কিন্তু কমার পরিমাণ বেশি থাকবে। 199 টাকা আছে তো, তো কমে কমে হয়তো দেখা যাবে যে 135-এ চলে আসতে পারে। কিন্তু এটা আস্তে আস্তে ছেড়ে দেন, যদি কারো থেকে থাকে কখনো ভাববেন না যে এটা আপনারা আবার ধনী বানাই দিবে, ব্যাপারটা এরকম হবে না। যে এই পজিশনে আছে এখান থেকে এটাকে আসলে কমতেই হবে। কিছু করার নাই, কারণ বাড়তে হইলে কমতে হবে, কারণ আপনি যারা বাড়তিতে কিনছে তারা তো উপরে সেল করতে পারবে না, আর তারা আটকায় থাকবে। আস্তে আস্তে নিচে আসলে তারা আরো লস নিয়ে তারপরে বের হবে আর কি, ব্যাপারটা এরকমই হয়, হার্শ রিয়েলিটি শেয়ার মার্কেটের। আচ্ছা, লাস্ট স্টকের আমি ইয়ে করব, আহ, রূপালী ব্যাংক। এত ব্যাংক থাকতে রূপালী ব্যাংক, এই রূপালী ব্যাংক আসলে সব ব্যাংকেরই তো একই অবস্থা, কোনো বাড়ে না, অনেক দিন হয়ে গেছে। তারা ইয়েতে যাইতে পারে না, কিন্তু এখন হয়তো যাবে। আহ, এই ব্যাংকটা হচ্ছে অন্যান্য ব্যাংকগুলা, বেসরকারি ব্যাংক যেগুলো আছে ওগুলা বেশ ভালো প্রসপেক্ট। সো 23 টাকা লেভেলে আছে দেখেন, নিচে যাচ্ছে এরকম একটা অবস্থা, মনে হয় 19-20 টাকায় চলে আসবে, তারপরে আবার এটা বাড়বে। এটার রেঞ্জ আছে দেখেন, এইটারও রেঞ্জ আছে ওই যমুনা ওয়েলের মতো। এটার রেঞ্জ হচ্ছে 21 টাকা থেকে আপনার হচ্ছে 35 টাকা পর্যন্ত, মানে 20 থেকে 35 টাকা পর্যন্ত এটার রেঞ্জ। 20 টাকা থেকে 22 টাকার মধ্যে কিনবেন, আহ, 33 বা 32 থেকে 35 টাকার মধ্যে বিক্রি করবেন। এটা যদি করতে পারেন তাহলে এখান থেকে আপনি কিন্তু প্রফিট বের করতে পারবেন। সিম্পল জিনিস, জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হবে, 20-22-এর মধ্যে কিনতে হবে, 32-35-এর মধ্যে বিক্রি করতে হবে, তাইলে আর কিছু করা লাগে না। ওকে, এখন তো আচ্ছা যাই হোক, শেষ বললাম। তো এই হচ্ছে ভিডিও, যারা দেখলেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।